প্রস্তুতি চলছে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি আমরা দেখছিলাম। বিভিন্ন বিদেশি কূটনীতিকরা এসেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক সকল মানুষ এখানে সমবেত হয়েছেন। আর সাধারণ মানুষের কথা তো আমরা ছবিতেই বলছিলাম। একটু যদি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া, তার ডাকনাম ছিল পুতুল, এবং তার মা বেগম খালেদা জিয়ার মা একটি সাক্ষাৎকারে বলছেন, আমি গণমাধ্যমে সেটি পেয়েছি গতকাল। তিনি বলছেন যে ছোটবেলায় খালেদা জিয়া মাছ খেতে পছন্দ করতেন না, তবে মাংস তার খুব প্রিয় ছিল। এক সাক্ষাৎকারে তৈবা মজুমদার মেয়ের শৈশব নিয়ে এসব কথা বলেন, এবং ছোটবেলা থেকে হালকা পাতলা ছিলেন খালেদা জিয়া, মাছ একেবারে খেতেন না, মাংস ছিল খুব প্রিয়, ভালো খাবার দাবারের প্রতি ঝোঁক ছিল, তরকারির মধ্যে আলু এবং ঢ্যাঁড়স বেশি পছন্দ করতেন। মানে এই এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে নিজ হাতে ঘর গোছগাছ করত, ছোট দুই ভাইকে নাওয়া খাওয়া করাতো, আদর যত্ন করত, এবং খুব গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। ছোটোবেলার থেকে দলটাকেও আপনি দেখেন যে যেভাবে তিনি গুছিয়ে রেখেছেন, এটা তার আসলে মানে একেবারে ব্যক্তিত্বের মধ্যেই ছিল। এবং তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি যে বিএনপি আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেটা বেগম খালেদা জিয়ার একটা বিরাট অবদান, একটা বিরাট নেতৃত্ব গুণের কারণে। এবং শুধু যে রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা বলছি এটাই কিন্তু না, তিনি কিন্তু একজন মা হিসেবেও বেশ সফল, একজন সহধর্মিণী হিসেবেও কিন্তু বেশ সফল। দেখেন, তার হাজব্যান্ড যখন তিনি মুক্তিযুদ্ধে গেলেন, তখন কিন্তু বেশ অনেক লম্বা একটা সময় খালেদা জিয়াকে তার সন্তানদেরকে নিয়ে স্ট্রাগল করতে হয়েছে। ওই সময় তিনি ক্যান্টনমেন্টে বন্দি জীবন পার করেছেন, কিন্তু সে সময় কিন্তু তিনি বেশ দায়িত্বের সাথেই একজন সহধর্মিণীর যে সাপোর্টটা দরকার সেটা কিন্তু তিনি দিয়েছেন। সেই সাথে মা হিসেবে বাচ্চাদের আগলে রাখার ব্যাপারটা, এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর তারপরেও যে স্বামীর দলটাকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, স্বপ্নটাকে যে লালন করে এত দূর নিয়ে আসার যে রিফ্লেকশনটা আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এত সহজ না। সেটার পিছনে অনেক পরিশ্রম, অনেক ডেডিকেশন থাকার ব্যাপার। তো এই সব কিছু মিলিয়ে আমরা আসলে যতটা তার জীবন শৌখিন বা যত আরামদায়ক আমরা দূর থেকে মনে করি, আসলে কিন্তু এরকম ছিল না, অনেক উত্থান পতন ছিল। এবং আপনি যে ব্যাপারটা একটু আগেও বলছিলেন যে আপসহীন নেত্রী হিসেবে তিনি দেশের বাইরের জগৎটাকে যেভাবে, দেশকে কম্প্রোমাইজ না করে বৈদেশিক সম্পর্কগুলোকে যেভাবে মেনটেন করেছেন, এবং যে কারণে বারবারই বলা হয় যে তিনি কিন্তু কখনোই আপোষ করেননি অন্য দেশের সাথে দেশের স্বার্থে। তো সে ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি বলছিলেন। জি, আমরা এর আগে দেখছি বাংলাদেশের ইতিহাসে বলা হতো যে জিয়াউর রহমান যেদিন মারা যান, তারপরে তার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, সেই জানাজায় এত মানুষ যুক্ত হয়েছিল, এত অসংখ্য মানুষ তার জন্য কেঁদেছে, জানাজায় অংশ নিয়েছে, সেটা বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়। এবং ঠিক একই জায়গায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানেও বলা হচ্ছে যে সেটাকেও ছাড়িয়ে গেছেন তিনি সেই মানুষের সমাগমে। যদিও সেই সময়ের জনসংখ্যা এবং এখনকার জনসংখ্যা আপনি যদি সেভাবে কম্পেয়ার করেন, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু তারপরও আপনি দেখেন যে যেভাবে সারা বাংলাদেশ এক জায়গায় মিলিত হয়েছে। গতকাল থেকে দেশের একেবারে প্রান্ত থেকে মানুষ জানাজায় অংশ নেবার জন্য এসেছেন, এই ভালোবাসার জন্য এসেছেন। এটা একটা অনন্য পাওয়া। একজন মানুষের জীবনে এর চেয়ে আর বেশি কী দরকার হয়? যে একেবারে তৃণমূলের, যে তাকে চেনেও না কোনো দিন, সেই মানুষটা তার জন্যে কাঁদছে, তার জন্যে সে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে জানাজায় অংশ নিতে আসছে। এবং আমার সহকর্মীরা যেমন বলছিলেন যে এটা কারণ বাজার পার হয়ে গেছে, এবং এটা কোথায় গিয়ে যে শেষ হবে, এখনও মানুষ আসছে। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষ এখনও ঢুকছে। তারা হয়তো কেউ জানাজায় অংশ নিতে পারবেন না, তার আগে হয়তো জানাজা হয়ে যাবে, কিন্তু তারপরেও যে মানুষের যে ঢল, সেই ঢল আসলে সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে। এবং আরেকটি জিনিস সেখানে যোগ করতেই হয় আপনার সাথে, যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, তাকেও কিন্তু ছাড়িয়ে গেছে ব্যক্তি হিসেবে যেই খালেদা জিয়াকে আমরা দেখে এসেছি। এই জনপ্রিয়তাটাই কিন্তু এখানে মুখ্য হয়ে উঠেছে, কারণ আমরা কিন্তু শুধু তার দলের ভেতরে যে নেতাকর্মীরা অংশ নিয়েছে এরকম না, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ
একদম তৃণমূলের মানুষ এখানে এসেছে এবং তাকে শেষ বিদায় জানাতে। আপনি যেমন বলছিলেন যে তিনি পরিবারটা আগলে রেখেছেন, দল আগলে রেখেছেন, স্বামীর স্বপ্নটাকে আগলে রেখেছেন। এটা এটা কি আসলে এমন যে আপনি যেহেতু নিজে নারী, এটা কি একটা নারী সাইকোলজি, মানে নারীরা কি এরকমই পারে, মানে যিনি পারেন তিনি এরকমভাবেই পারেন? কারণ আমরা দেখি যে সবসময় সংসারটা আগলে রাখা, এটা আসলে দেখা যাচ্ছে যে বাড়ির যে পুরুষটার চাইতে নারীটা, বাড়ির যিনি কর্ত্রী, তিনি যেভাবে সংসারটাকে মেনটেন করতে পারেন, ঠিক সেই জায়গায় আসলে আপনার কাছে কি মনে হয়? আমার এটা কাছে তাকে মনে হেল্প করেছে? হয়েছে আসলে আমরা যদি একজন সাধারণ নারীর সাথে খালেদা জিয়াকে তুলনা করি, তাহলে উনার পরিসরটা কিন্তু অনেক বড়। সেটা এত ক্ষুদ্রভাবে আসলে বিশ্লেষণ করলে হয়তো বা বলা যাবে না, কিন্তু যে কোনো মেয়ের ক্ষেত্রেই সব দিক সামলে ওঠার যে ব্যাপারটা, সেটা কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ইচ্ছা, মানসিক ইচ্ছার যে ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে খালেদা জিয়া তিনি প্রবলভাবে চেয়েছেন সব কিছু সুন্দর করে সামলে ওঠার একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল, যে কারণে কিন্তু তিনি ঘরে এবং বাইরে দুই জায়গাতেই সমান পারদর্শী, সমানভাবে তিনি তার কাজের যে অবদান সেটা রেখে গেছেন। এই কারণেই হয়তোবা তিনি একই সাথে তার ঘর যেমন সামলেছেন, একইভাবে তিনি তার রাজনৈতিক পরিধি, এমনকি দেশের বাইরেও তার কাজের যে পরিসর, সেটাকেও কিন্তু তিনি খুব ভালো মতো মানে কাজটা সমাধান করতে পেরেছেন। এটার পিছনে আমার কাছে মনে হয় অবশ্যই এটা তার প্রচণ্ড ইচ্ছা শক্তির একটা ফলাফল। জি, তার জীবনের দুটি অংশ। একটি যখন তিনি স্ত্রী হিসাবে ছিলেন, যখন তিনি পরিবার আগলেছেন, তখন জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি বা তার আগে সেনাপ্রধান, তার আগে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তারও আগে তিনি মুক্তিযুদ্ধে একজন সেনাবাহিনী থেকে একজন বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেয়া। তার একটা আলাদা জীবন, সেখানে আমরা কখনো খালেদা জিয়াকে সামনে আসতে দেখিনি, জিয়াউর রহমানের পাশে পাশে দেখেছি আমরা খুব। তবুও তারপরেও এমন হয় যে অনেকে থাকেন যে স্বামীর সহযোগী থাকেন, আবার প্রভাবশালীও থাকেন। সেটা কখনোই বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখা যায়নি। সুতরাং তার একটা জীবন 81 সালের আগে, 81 সালের পরের বেগম খালেদা জিয়া আবার ভিন্ন। সেই জায়গায় আসলে আপনার কাছে এটা কীরকম মনে হয়? এটাকে রিলেট করা যায়, কারণ হচ্ছে আসলে সামরিক যে জীবনটা বা সামরিক চাকরি বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু আসলে শুধুমাত্র একটা চাকরি না, সেটা একটা লাইফস্টাইল। একজন সামরিক কর্মকর্তা তিনি শুধু চাকরি করছেন ব্যাপারটা কিন্তু এই জায়গাটাতে আটকে থাকে না। তার পুরো পরিবার তার ওই ক্যারিয়ারের সাথে যুক্ত হয়ে যায়, এবং প্রত্যেকটা সামরিক কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন এই একই ব্যাপার। এটা একটা লাইফস্টাইল। তার পরিবার, তার ওয়াইফ বা তার সন্তানরা সবাই তার ওই লাইফস্টাইলের সাথে কিন্তু সংযুক্ত হয়ে যান। তো খালেদা জিয়ার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে, এবং ওই সময়ের রাজনৈতিক যে পটভূমি ছিল, সে সময়ে সামরিক উত্থান পতন খুব স্বাভাবিক, আমরা আমাদের ইতিহাস থেকে জেনেছি। উনি কিন্তু আরও অন্যভাবে সামরিক পরিসরটাকে দেখেছেন। তো এক ধরনের হয়তোবা তিনি সেভাবে সামনে আসেননি, জিয়াউর রহমানই সবসময় তার সামনে ছিলেন এবং আগলে রেখেছিলেন তাকে, কিন্তু তার ভেতরের যে এক ধরনের স্পৃহা তৈরি হয়েছে এবং কিভাবে এই পরিসরটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু তিনি দেখেছেন, এবং খুব অল্প বয়সেই তার বিয়ে হয়েছে। অর্থাৎ তিনি তার জীবনের একদম শুরু থেকেই কিন্তু এই যে সামরিক একটা যাত্রা, এটা কিন্তু দেখেছেন। 15 বছর বয়সে তার বিয়ে হয়েছে, এবং তিনি যখন বিয়ের গল্পটাও বেশ মজার। 71 সালে যখন জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে রিভল্ট করলেন, ঠিক সেই সময় মুক্তিযুদ্ধে যোগ দিলেন, সে সময় তার বয়স 26 বছর। বিয়ের তখন মাত্র 11 বছর হয়েছে এবং 2 সন্তান এর মধ্যে তার কোলে এসেছে, এবং এই 2 সন্তান সহ তিনি নানান ফেরারি জীবন পার করে, যেহেতু স্বামী মুক্তিযুদ্ধে চলে গেছেন, স্বাভাবিকভাবেই পরিবারের উপরে চাপ আসবে, সেটাই স্বাভাবিক। আপনি হয়তো আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন। কিন্তু তারপরেও এক পর্যায়ে তিনি আটক হলেন, এবং সেই যে তার জীবন, সেটা নিয়ে আসলে কি বলবেন আপনি যদি এটা একটু বলেন, যদি জানা থাকে, যে সামরিক বাহিনী থেকে রিভল্ট করে ফেলা
এবং রিভল্ট করে ফেলার পরে পরিবার যে ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেটা আসলে কীরকম? আহ, এটা তো আসলেই অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সামরিক বাহিনী থেকে যে কর্মকর্তা বা যে অফিসার বা যে কর্মচারী বিদ্রোহ করছে, তার চ্যালেঞ্জ কিন্তু আর 10টা সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি। কারণ যুদ্ধে সে বিদ্রোহ করে তার দেশকে স্বাধীন করতে এসেছে, সে জানেও না আসলে যে তার দেশ স্বাধীন হবে কি হবে না। কারণ আমরা যদি তখন দুইটা শক্তি চিন্তা করি, তাহলে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তান সামরিকভাবে তারা অনেক বেশি গোছানো ছিল। তাদের অফিসাররা বেশিরভাগই অনেক সব অনেক তাদের- বেশি প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। তো সেক্ষেত্রে আসলে ওইখান থেকে বিদ্রোহ করে পূর্ব পাকিস্তানে এসে যুদ্ধ করা, সেটা কিন্তু খুবই একটা অনিশ্চিত একটা ব্যাপার ছিল। এবং যদি মানে আসলে এটা তখন পরিবারের উপর দিয়ে কেমন যায় আসলে? আমি আপনাকে যেটা আগেই বললাম যে সামরিক চাকরি এটা কিন্তু আসলে একটা লাইফস্টাইল, এখানে পুরো পরিবার যুক্ত থাকে। তো সেক্ষেত্রে আসলে একটা অফিসার যখন এই ধরনের চ্যালেঞ্জ নেয়, তখন সেও চিন্তা করে যে এই এই গণ্ডিটা বা সে যে চ্যালেঞ্জ নিতে যাচ্ছে, এটার কারণে তার পুরো পরিবার সাফার করবে। আবার তার পরিবারও জানে একইভাবে যে তাদের sufferings এর মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তাদের গৃহকর্তা যেহেতু এ ধরনের একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, পুরো পরিবারটাকেই আসলে এ ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা একইভাবে যেমন সামরিক অফিসারদের ক্ষেত্রে হয়, ঠিক একইভাবে কিন্তু পলিটিশিয়ানদের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখি, যে যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু যখন আসলে তারা চ্যালেঞ্জ নেন, তখন পুরো পরিবারটার কথা চিন্তা করেই কিন্তু তাদেরকে এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমি ওই হতে হয়। মানসিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার ওই সময় দুই সন্তান নিয়ে, ছোট ছোট দুটি সন্তান নিয়ে এবং তিনি কিন্তু ক্যান্টনমেন্টে ছিলেন, যেখানে আসলে যাদের যাদের এগেইনস্টে তার স্বামী বিদ্রোহ করেছে, তাদের সেখানেই কিন্তু তিনি আটক থাকতে হয়েছে। এটা কিন্তু আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ তাকে সে সময় নিতে হয়েছে। মানে এটা একটা বিরাট মেন্টাল ট্রমা নিশ্চয়ই।